হ্যালো গাইস, মানুষের মাংস খেয়েছেন কখনো? কি সাংঘাতিক! মানুষ হয়ে কি মানুষের মাংস খাওয়া যায়? যদিও বা কেউ তা খেয়ে থাকে, সে কি আদৌ মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? এমন মানুষরূপী জানোয়ারদের অপরাধ জানার পর আমরা তাদের ধিক্কার জানাই, কিন্তু কখনো কি আমরা এই মানুষগুলোর জানোয়ার হয়ে ওঠার পেছনের গল্প জানার আগ্রহ দেখাই? হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি সাথে, আর আজ এক্সপ্লেন করব সত্য ঘটনা অবলম্বনের সদ্য মুক্তি পাওয়া সেক্টর 36 মুভিটি। 2006 সালের ভারতের আলোচিত নয়ডা সিরিয়াল মার্ডারের আলোকে নির্মিত হয়েছে এই মুভিটি। এই মুভিতে অভিনয় করেছে 12th ফেল মুভিতে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ভিক্রান্ত ম্যাসি। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দীপক ডোবরিয়াল। তাহলে গাইস আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা প্রেম নামের একটি ছেলেকে সবাই হবে কোটিপতি টিভি রিয়েলিটি শোতে দেখতে পাই। প্রেম বড় একটা বাড়িতে একা সোফায় শুয়ে শুয়ে শোটি দেখছে। তার পরনে একটা দামি নাইট গাউন। শোয়ের প্রতিযোগীকে একটা ভুল প্রশ্নের উত্তর দিতে দেখে প্রেম কিছুটা বিরক্ত হয়ে বকাঝকা করে, কারণ প্রেম প্রশ্নের সঠিক উত্তরটি জানে। ঠিক তখন প্রেমের স্ত্রী কল করে, তবে প্রেমের কাছে ছোট্ট একটি মোবাইল দেখা যায়। প্রেম তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে। এ সময় প্রেম গ্লাসে মদ আর একটা প্লেটে রান্না করা মাংস খাচ্ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো, প্রেমের প্লেটে মাংসের হাড়ের সাইজগুলো অনেকটা বড় আকৃতির দেখা যায়। প্রেম বেসিনে প্লেট নিয়ে পরিষ্কার করতে থাকে আর ওয়াইফকে বলতে থাকে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি টাকা পেয়ে যাবে। প্রেম তার ওয়াইফকে চিন্তা করতে বারণ করে। এরপর প্রেম তার স্ত্রীর সাথে কথা শেষ করে একটা গান প্লে করে আর নেশায় দুলতে দুলতে ছাদের দিকে চলে যায়। ছাদের উপরে ছোট্ট একটা টয়লেট আছে। প্রেম একটা আন্ডারওয়্যার পরে সেই টয়লেটে যায়। তবে টয়লেটের ভেতর স্কুল ড্রেস পরা একটা 14 বছরের মেয়েকে মৃত অবস্থায় দেখা যায়। এরপর প্রেম টয়লেটে পড়ে থাকা মেয়েটির শরীর ছুরি চাপাতি দিয়ে এলোপাতারিভাবে কেটে টুকরো টুকরো করতে থাকে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যা দেখে যে কারো শরীরের পশম দাঁড়িয়ে যাবে। প্রেম নেশায় বোধ হয়ে মেয়েটির শরীর টুকরা করছে আর গাঢ় লাল রক্ত টয়লেটের কমোড বেয়ে পড়ছে। এরপর আমরা রামচরণ পাণ্ডে নামের একজন পুলিশের এসআইকে দেখি। রাম মৃত বাবার ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করে। তখন রামের স্ত্রী আর ছোট মেয়েকেও দেখা যায়। এরপর রাম তার ইউনিফর্ম পরে রেডি হয়। রাম তার ছোট মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে পুলিশ স্টেশনে যায়। রাম থানার ভেতরে ঢোকার সময় দেয়ালে একটা মিসিং বোর্ড দেখা যায়, আর সেই বোর্ডে অনেকগুলো ছোট ছোট বাচ্চার মিসিং পেপার লাগানো ছিল। রামকে প্রথমে দেখে সৎ পুলিশ অফিসার মনে হলেও রাম কিন্তু সৎ নয়। রাম প্রচলিত সিস্টেমে থেকেই যে পুলিশ অফিসার কাজ করে যাচ্ছে তার প্রমাণ তখনই পাওয়া যায়। একজন লোক এসে মিষ্টির প্যাকেটে অনেক টাকা রামকে দিয়ে যায়। রাম সেই টাকা হাসি মুখে গ্রহণ করে। তখন রামের কাছে এক লোক আসে তার মেয়ের মিসিং কেসের ব্যাপারে কথা বলতে। লোকটির কথা শুনে জানা যায় তার মেয়ের নাম টুম্পা এবং বয়স 14 বছর। আজ তার মেয়ের 15তম জন্মদিন। কিছুদিন আগে স্কুল থেকে ফেরার পথে টুম্পা নিখোঁজ হয়ে যায়। লোকটি এর আগে থানায় এসে কমপ্লেন করলেও এখনও মেয়েকে খুঁজে না পেয়ে এসআই রামকে কেস নিতে বলে। লোকটি রামকে আরও জানায় তার মেয়ে বলেছিল যদি পরীক্ষায় প্রথম হয় তাহলে টিভি কিনে দিতে। আজ মেয়ের রেজাল্ট দিয়েছে, তার মেয়ে ফার্স্ট হয়েছে। টিভি কিনে দেওয়ার কথা মনে পড়লে লোকটি মেয়ের জন্য অঝরে কান্না করতে থাকে, কিন্তু রাম তবুও মেয়েটির কেস নিতে চায় না। উল্টো রাম নিজের পকেট থেকে বেশ কিছু টাকা বের করে লোকটির হাতে ধরিয়ে দেয় আর মেয়ের ছবি মিসিং বোর্ডে লাগিয়ে রেখে চলে যেতে বলে। লোকটি নিরুপায় হয়ে রামের কথা মতো মেয়ের মিসিং পেপার বোর্ডে লাগিয়ে চলে যায়। আর এরপর আমরা একটা কলোনিতে কিছু বাচ্চাদের ক্রিকেট খেলতে দেখি। খেলার এক পর্যায়ে বল কলোনির ড্রেনে পড়ে। তখন ফিল্ডিং করতে থাকা আলী নামের ছোট্ট ছেলে ড্রেন থেকে বল তুলতে যায়। ড্রেন থেকে বল তুলতে গিয়ে আলী ড্রেনের ভেতর একটা পলিথিন ব্যাগে মানুষের কাটা হাতের মতো কিছু একটা দেখতে পায় আর সেটা উপরে তুলে আনে। থানায় খবর জানালে ঘটনাস্থলে এসআই রাম এবং দুজন কনস্টেবল যায়। কনস্টেবল দুজন হাত দেখে প্রাণী জন্তুর ভাবলেও রাম ঠিকই বুঝতে পারে কাটা হাত কোনো ছোট বাচ্চার হবে। তবে রাম পরিস্থিতি সামলানোর জন্য কলোনির উৎসুক মানুষদের বলে এটা রাজীব ক্যাম্প, অপর পাশে সেক্টর 36। আমরা এই দুই কলোনি থেকে কোনো ছোট বাচ্চার মিসিং কমপ্লেন এখনও পাইনি। আপনারা যেই ড্রেন দেখছেন সেটা ঝিলমিল কলোনি থেকে এসেছে। হতে পারে এই কাটা হাত ওই কলোনি থেকে ভেসে এসেছে। এরপর রাম সামনের একটা বড় বাড়ি দেখে কনস্টেবলের কাছে জানতে চায় বাড়িটির মালিককে। তখন কনস্টেবল রামকে জানায় এই বাড়িটি বলবেট সিং বাসি নামের একজন ব্যবসায়ীর। রাম যখন জানতে পারে আলী নামের ছেলেটা কাটা হাত ড্রেন থেকে পেয়েছে, তখন সবার সামনে আলীকে ডেকে পুরস্কার স্বরূপ 100 টাকা হাতে দেয়।
ঠিক তখন প্রেম বলবীর সিং বাসির সেই বড় বাড়ির দোতলার ভাঙা কাচের জানালা দিয়ে নিচের দৃশ্য দেখে হাসতে থাকে। মূলত প্রেম বলবীর সিংয়ের এই বাড়িটি একাই দেখাশোনা করে। একা থাকার সুযোগ পেয়ে প্রেম সহজেই সেদিন রাতে মেয়েটিকে এই বাড়ির ছাদের টয়লেটে কেটে টুকরো টুকরো করেছিল। পরের দৃশ্যে দেখা যায় রাতে ছোট্ট আলী তার পরিবারের সাথে বসে সবাই হবে কোটিপতি রিয়েলিটি শো দেখছে। তখন তার বাবা ডিউটি শেষে বাসায় আসে। আলীর বাবার ডিম নিয়ে ফেরার কথা থাকলেও কাজের চাপে তার তা মনে ছিল না, তাই আলীকে দোকান থেকে ডিম কিনে আনতে পাঠায়। আলী কথা মতো ডিম কিনতে বের হয়, তবে রাস্তা দিয়ে যাবার সময় আলী পাশে একজন লোককে বসে থাকতে দেখে। লোকটি আর কেউ নয় বরং প্রেম ছিল। প্রেম আলীকে চকলেট দেখিয়ে কাছে ডাকে। আলী কিছুটা ভয় পেলেও প্রেমের হাতে চকলেট দেখে এগিয়ে যায়। কাছে যাবার পর প্রেম আলীকে 2টো চকলেট দেয়। আলী চকলেট নিয়ে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই প্রেম পেছন থেকে আলীর মুখ চেপে ধরে আর সেখান থেকে তুলে নিয়ে যায়। প্রেম আলীকে তার বাড়িতে নিয়ে হাত বেঁধে রাখে। আলী তখন প্রেমকে বলে, আঙ্কেল আমাকে ছেড়ে দিন, নয়তো আমি আব্বুকে সব বলে দিব। প্রেম হেসে জিজ্ঞেস করে, বললে কি হবে? আব্বু তার পিস্তল দিয়ে আপনাকে গুলি করে মেরে ফেলবে। তখন প্রেম বলে, ছোট, এসব ছবিতে দেখা যায়, বাস্তবে এমনটা কখনো হয় না। তুমি কে? তোমার পরিচয় কি? তুমি আসলে একটা বস্তির ছেলে। তোমার মতো আলী যতই নিখোঁজ হয়ে যাক না কেন, তাতে কারো কিচ্ছু যায় আসে না। যদি তুমি বড় কোনো অফিসারের ছেলে হতে তাহলে হয়তো আমার সমস্যা হতো। তাছাড়া প্রতিদিন ছোট ছোট বাচ্চারা নিখোঁজ হয়েই যাচ্ছে। তোমাদের জন্মই হয়েছে নিখোঁজ হওয়ার জন্য। তুমি কি ভেবেছ তোমার বাবা আমাকে খুঁজবে? তারা 1 দিন 2 দিন খুঁজবে আর 4-5 দিন কান্না করবে, এরপর সব ভুলে গিয়ে আবার সন্তান জন্ম দেবে। কিন্তু তোমার নিখোঁজের ছবি দেয়ালে লাগানোই থাকবে। কথা বলতে বলতে প্রেম আলীর হাতের বাঁধন খুলে দেয়, কিন্তু আলী তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করলে প্রেম আলীকে দেয়ালে ধাক্কা মারে আর সেখানেই আলী বেহুশ হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে 1983 সালের একটা দৃশ্য দেখানো হয়। আমরা একটা ছোট ছেলেকে ভয়ে গুটিসুটি মেরে বসে থাকতে দেখি। কিছুক্ষণ পর ছেলেটির মামা আসে আর খাবার খাওয়ানোর চেষ্টা করে। ছেলেটি তার মামাকে দেখে ভয়ে কান্না করতে থাকে। ছেলেটির মামার মাংসের দোকান ছিল। ছেলেটি ওই দোকানেই কাজ করত। একদিন ছেলেটির মামা মাংস বিক্রি শেষে রাতে দোকান বন্ধ করে। এরপর ছেলেটির কাছে তার মামা যায় এবং মলেস্ট করার ট্রাই করে। ঠিক তখন ছেলেটি একটা চাপাতি হাতে নিয়ে তার মামাকে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলে। ফ্ল্যাশব্যাক শেষে দেখা যায় প্রেম রাতে রান্না করছে আর তখন ছোট লালা নামের একজনের কল আসে। প্রেম ফ্রিজ থেকে কিছু একটা বের করে পার্সেল বানায় আর বাড়ির নিচে গিয়ে ছোট লালাকে সেই পার্সেল দিয়ে বলে, এটা বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে। তখন ছোট লালা জিজ্ঞেস করে, এত টাকা দিয়ে তুই কি করবি? তখন প্রেম বলে, বাকি ধনীরা যা করে আমিও তাই করব। টাকা দিয়ে আমি আমার মেয়েকে বড় স্কুলে পড়াশোনা করাবো, বড় বাড়ি বানাবো আর আমার ওয়াইফকে নিয়ে হানিমুনে যাব। পৃথিবীতে টাকাই সব, তুইও তো টাকার জন্য এসব কাজ করিস। প্রেমের উল্টাপাল্টা কথা শুনে ছোট লালা দ্রুত সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। এরপর প্রেম ছাদের উপরের রক্ত মাখা টয়লেট পরিষ্কার করে আর আলীর শরীরের টুকরো ছোট ছোট করে পলিথিনে ভরে ড্রেনে ফেলে দেয়। এর পরের দৃশ্যে কর্নেল হারিয়ানার একটা বাড়ি দেখা যায়। এই বলবীর সিংয়ের রাজীব ক্যাম্প কলোনির পুরনো বাড়িটি প্রেম দেখাশোনার কাজ করে। আজ বলবীর সিংয়ের নাতনির জন্মদিন। বলবীর সিং তার ছোট নাতনিকে জামা পরানোর অজুহাতে মলেস্ট করার ট্রাই করে, কিন্তু মেয়েটি বলে, তুমি আমার জামা খুলো না, আমি মায়ের কাছে জামা পরব। তখন রুমে বলবীর সিংয়ের স্ত্রী চলে আসে আর বলবীর সিং কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, ও তো রেডি হতে চাচ্ছে না, ওর বাবা মা কত ব্যস্ত। তখন তার স্ত্রী বলে, থাক আমি ওকে রেডি করাচ্ছি। এরপর বলবীর সিং তার নাতনিকে কাঁধে তুলে নিচে আসে এবং বার্থডে সেলিব্রেট করে। তখন বলবীর সিং কলে অন্য কিছু না বলে আগামীকাল সন্ধ্যার জন্য চুমকি নামের মেয়েকে রেডি রাখতে বলে কল কেটে দেয়। এদিকে আমরা চুমকি নামের মেয়েটিকে দেখি। চুমকি দুর্গাপুজোতে যাওয়ার জন্য শাড়ি পরে রেডি হয়ে পরিবারের সাথে পুজো মণ্ডপে যায়। চুমকি যখন পূজা মণ্ডপে পরিবারের সাথে ছিল তখন তার কাছে একটা কল আসে। মণ্ডপের বাইরে এসে চুমকি কল রিসিভ করে কথা বলে। অন্যদিকে আমরা দশরাতে রাম এবং 2 জন কনস্টেবলকে রামলীলায় নাট্য অভিনয় করার জন্য রেডি হতে দেখি। এই প্রোগ্রামে রামের মেয়ে এবং স্ত্রীও এসেছে। নাট্য অভিনয়ের প্রথম পার্ট শেষ হবার পর রাম যখন মেকআপ রুমে বসেছিল তখন চুমকির বাবা, আমি মেয়ের মিসিং কমপ্লেন লেখাতে চেষ্টা করছি কিন্তু পারিনি, এখন আপনাকে আমার মেয়ের মিসিং কেস দেখতে হবে। রাম লোকটিকে বলে, আপনি কাল থানায় আসুন, আমি কেস নিব। তখন লোকটি বলে, স্যার 4 দিন ধরে একই কথা বলছেন, যদি আপনার মেয়ের সাথে এমনটা হতো তাহলে বুঝতেন। এই কথা শুনে রাম রেগে যায় আর বলে, মেয়েকে জন্ম দেওয়ার আগে কি আমাকে জিজ্ঞেস করেছ? তুমি নিজেই তোমার মেয়েকে জন্ম দিয়েছ, এখন তোমার মেয়ে কোথায় আছে তা খোঁজার দায়িত্ব তোমার নিজের। তখন মেয়েটির বাবা বলে, আমি জানি আমার মেয়ে বলবীর সিংয়ের বাসায় গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। তখন রাম বলে, তাহলে বলবীর সিংয়ের বাসায় যাও আর তাকে জিজ্ঞাসা করো।
আমার কাছে কেন এসেছ? আমার মেয়েকে নিয়ে যদি আর একটা কিছু বলো তাহলে আমি তোমার মুখ ভেঙে দেব। প্রোগ্রাম শেষে রাম স্ত্রীর কাছে যায়। মেয়েকে স্ত্রীর সাথে না দেখে জিজ্ঞেস করলে তার স্ত্রী জানায় মেয়ে তার বন্ধুদের সাথে হিসু করতে বাইরে গেছে। তখন রাম চিন্তিত হয়ে বলে, আরে এটা মেলা, তুমি মেয়েকে কেন একা ছেড়ে দিয়েছ? শহর থেকে ছোট বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে, তুমি জানো না? এত দায়িত্বহীন তুমি কিভাবে হতে পারলে? এদিকে বাচ্চা কিডন্যাপ করার জন্য মেলায় প্রেমকে দেখা যায়। প্রেম কুড়িয়ে পাওয়া একটা রাবণের মাস্ক পরে আর নিজের শিকার খুঁজতে থাকে। প্রেমের কাজে হেল্প করতে মেলার বাইরে কম্পাউন্ডার অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। প্রেম অন্ধকার থেকে রামের মেয়েকে কিডন্যাপ করে মেলা থেকে চলে যাচ্ছিল। রাম এদিক সেদিক তাকিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে। ঠিক তখন রাম খেয়াল করে রাবণের মাস্ক পরা একটা ছেলে তার মেয়েকে কাঁধে নিয়ে চলে যাচ্ছে। রাম মেয়েকে বাঁচাতে দৌড়ে যায় আর একটা কম্পাউন্ডার দেখে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজালে প্রেম সতর্ক হয়ে রামের মেয়েকে ফেলে দৌড়ে পালায়। রাম মেয়েকে কনস্টেবলের কাছে রেখে প্রেমকে ধরার জন্য পিছে দৌড়াতে থাকে। রাম অনেক চেষ্টা করেও প্রেমকে ধরতে পারে না। দৌড়াতে দৌড়াতে রাম এক পর্যায়ে রাস্তার মাঝে পড়ে যায় আর সুযোগ পেয়ে প্রেম সেখান থেকে পালিয়ে বালবীরের বাড়িতে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর প্রেম তার কিছু জিনিসপত্র একটা ব্যাগে তুলে কোনো একজনকে কল দিয়ে বলে, আমি কিছু জিনিসপত্র পাঠাচ্ছি, তুমি সেগুলো যত্ন করে রেখে দিও। এদিকে রাম রাস্তায় যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন সে রাস্তার পাশে দেয়ালে সেই সব ছোট্ট বাচ্চাদের হারানোর বিজ্ঞপ্তি দেখতে পায় যারা এক এক করে নিখোঁজ হয়েছে, কিন্তু রাম পুলিশ অফিসার হয়েও কোনো অ্যাকশন নেয়নি। রাম তার মেয়েকে দেখতে হসপিটালে যায়, কিন্তু সেখানে রামের স্ত্রী তাকে দেখে বলে, তুমি পুলিশ নামের কলঙ্ক। যে নিজের মেয়েকে সেফ রাখতে না পারে সে অন্যের বাচ্চাদের কিভাবে খুঁজে বের করবে? আমি ওই কিডন্যাপারকে চাই। ও কিভাবে আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস পেয়েছে? যতক্ষণ তুমি ওই কিডন্যাপারকে ধরতে না পারবে আমার মেয়েকে একদম টাচ করবে না। রাম কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না, কারণ এতদিন সে অন্যের বাচ্চাদের কথা না ভাবলেও যখন ওই বাচ্চাদের মতো নিজের মেয়েকেও কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তখন রাম তার ভুল বুঝতে পারে। পরের দৃশ্যে আমরা একটা আলিশান বাড়ির সামনে একটা মেয়েকে মোবাইলে কথা বলতে দেখি। মেয়েটির বাচ্চা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর কাজের বুয়া বাচ্চাটিকে খাওয়ানোর ট্রাই করছে, কিন্তু বাচ্চাটি খেতে চাচ্ছে না। তখন মেয়েটি বুয়াকে বলে, বাচ্চা কোনো গাড়ি না যে পেট্রোলের মতো মুখে ঢেলে দিচ্ছ, ওকে ভালোভাবে সময় দিয়ে খাইয়ে দাও। তখন বাচ্চাটির স্কুলের বাস চলে আসে আর বাচ্চাটি যেই না রোড ক্রস করে বাসে উঠবে ঠিক তার আগেই বাইক নিয়ে হেলমেট পরা দুজন কিডন্যাপার বাচ্চা ছেলেটিকে চোখের পলকে কিডন্যাপ করে নিয়ে যায়। এটা অনেক বড় কিডন্যাপ কেস হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চাটি বড় বিজনেস ফ্যামিলির ছিল, যার কারণে এই বাচ্চাটির কিডন্যাপিং নিউজ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে আর মিডিয়াতে শোরগোল বেঁধে যায়। এই কিডন্যাপিং কেসের জন্য পুলিশের ডিএসপিকে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিতে হয়। ডিএসপি মিডিয়াকে আশ্বাস দেয় খুব দ্রুত পুলিশ ফোর্স ছেলেটিকে কিডন্যাপারের হাত থেকে উদ্ধার করবে। এদিকে রাম সোজা বলবীর সিংয়ের বাড়িতে যায়। বলবীর সিং তখন সকালের নাস্তা করতে ব্যস্ত। রাম বাসার ভেতরে যাবার জন্য দরজায় নক করলে প্রেম দরজা খুলে দেখে রাম দাঁড়িয়ে আছে। প্রেম গত রাতে রামের হাত থেকে পালিয়ে নিজেকে সেফ রাখতে বলবীর সিং যেই বাড়িতে থাকে সেখানে চলে এসেছে। বলবীর সিং টিভিতে বড় বিজনেসম্যানের ছেলে কিডন্যাপিংয়ের নিউজ দেখছে। তখন রাম বলবীর সিংকে চুমকির ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, তবে বলবীর সিং চুমকির ব্যাপারটি এড়িয়ে গিয়ে রামকে বলে যে তোমার ডিএসপি স্যার সে আমার ব্যাচমেট ছিল। মূলত বলবীর সিং তার ক্ষমতা এবং পাওয়ার বোঝাতে রামকে এসব বলে, তবে রামও জানে সে যার কাছে এসেছে সে ছোটোখাটো কোনো মামুলি ব্যবসায়ী নয়। তবুও রাম সাহস করে বলবীর সিংকে চুমকির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বলবীর সিং বলে, চুমকি আমার এখানেও আসতো। ঠিক তখন বাহির থেকে চুমকির বাবা ভেতরে আসে আর বলবীরকে উদ্দেশ্য করে বকাঝকা করতে থাকে। চুমকির বাবা বলে, স্যার ওর কথা বিশ্বাস করবেন না, ও অনেক খারাপ লোক। আমার মেয়ে সেদিন এই বাড়িতেই এসেছিল, আমার মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। তবুও রাম বলবীরকে কিছু না বললে চুমকির বাবা রেগে রামকেও বকাঝকা শুরু করে। তখন বলবীর সিং রেগে যায় আর বলে, তুই আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? তোর মেয়ে পতিতা ছিল আর তুই নিজেই তোর মেয়ের দালাল। আমি চুমকির জন্য মাসে 30,000 টাকা তোকে দিয়েছি, কিন্তু ওই দিন চুমকি এখানে আসেনি। এসব কথা শুনে রাম অবাক হয়, কারণ বাবা হয়ে নিজের মেয়েকে দিয়ে কিভাবে ব্যবসা করতে পারে। রাম চুমকির বাবার উপর রেগে যায় আর থাপ্পড় মারতে মারতে বলে, বাবা মানে কি বুঝিস? কিভাবে নিজের মেয়েকে দিয়ে খারাপ কাজ করিয়েছিস? আমি চুমকিকে খুঁজে বের করব, কিন্তু তোকে যেন এই বাড়ির আশেপাশে আর কোথাও না দেখে। একথা বলে রাম চুমকির বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে রামের উপর বিরক্ত হয়ে বলবীর সিং ডিএসপিকে কল দিয়ে রামের ব্যাপারে জানায়। রাম থানায় ফিরে যাবার পর ডিএসপি তাকে না জানিয়ে বলবীর সিংয়ের বাসায় যাবার কারণে
বকাঝকা করে। এরপর রামকে বুঝিয়ে বলে, এই ছোটোখাটো মিসিং কেস বাদ দিয়ে আমাকে এই বড় বিজনেসম্যানের ছেলের মিসিং কেসে হেল্প করো। এই কেস নিয়ে কাজ করলে তোমার প্রমোশন হবে, কিন্তু পতিতা চুমকির কেস নিয়ে পড়ে থাকলে তোমার কিছুই হবে না। তুমি তো আগে ভালো পুলিশ অফিসার ছিলে, এখন তোমার কি হয়েছে যে তুমি বলবীর সিংয়ের মতো লোক নিয়ে তদন্ত করতে চাও? আজকের পর চুমকির কেসের জন্য তুমি আর বলবীরকে বিরক্ত করবে না। কিন্তু রাম দমে না গিয়ে চুমকির বাবার কাছ থেকে জানতে পারে চুমকির একজন পার্মানেন্ট রিক্সা ড্রাইভার ছিল, যে কিনা সবসময় চুমকিকে বস্তি থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আবার বস্তিতেই নিয়ে আসতো। রাম সেই রিক্সা ড্রাইভারকে কনস্টেবল দিয়ে থানায় ধরে নিয়ে আসে। তবে ডিএসপির কথা শোনার পর রাম চুমকির কেসের তদন্ত করতে আগ্রহ হারিয়ে ফেলে, তাই রাম কনস্টেবলকে ছেড়ে দিতে বলে। কিন্তু যখন কনস্টেবল রামকে জানায় সে রিক্সা ড্রাইভারের কাছে একটা মোবাইল পেয়েছে, তখন রাম সেই মোবাইল হাতে নিয়ে কল লিস্ট চেক করে বুঝতে পারে মোবাইলটি চুমকির ছিল। রাম ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যেদিন রাতে ড্রাইভার চুমকিকে বলবীর সিংয়ের বাসায় নামিয়ে দিয়েছিল, সেদিন আবার যখন ড্রাইভার চুমকিকে নিয়ে আসার জন্য যায়, তখন প্রেম বলেছিল চুমকি চলে গেছে। এরপর প্রেম ড্রাইভারকে চুমকির মোবাইল দিয়ে বলেছিল ড্রেনে ফেলে দিতে, আর কেউ যদি চুমকির ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে স্টেশনে নামিয়ে দিয়েছে এমনটা বলতে। কিন্তু ড্রাইভার মোবাইল থেকে লোভ সামলাতে পারেনি, তাই মোবাইলটি ফেলে না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। এসব কথা শুনে রাম পুরোপুরিভাবে প্রেমকে সন্দেহ করতে শুরু করে। রাম দেরি না করে পুরো ঘটনা ডিএসপিকে জানায়। ডিএসপি সব কিছু শুনে বলে, তুমি তাহলে প্রেমকে গ্রেফতার করে জিজ্ঞাসা করতে চাচ্ছ? তারপর তুমি প্রেমকে টর্চার করে বলবীর সিংয়ের জড়িত থাকার কথা প্রমাণ করবে? তোমাকে বারণ করা সত্ত্বেও আবার কেন তুমি বলবীর সিংয়ের পিছনে পড়েছ? এরপর ডিএসপি তার অফিসে থাকা একজন এসআইকে বলে, আগে তুমি এর সাসপেনশন লেটার টাইপ করে প্রিন্ট করবে, এরপর তার সিগনেচার নিব। রামকে উদ্দেশ্য করে ডিএসপি বলে, কিছুদিনের জন্য আমি তোমাকে সাসপেন্ড করছি, ভালোভাবে চিন্তা করো আর ভাবো তোমার জন্য ভালো কোনটা হবে, সিস্টেমের মধ্যে থেকে কাজ করা নাকি সিস্টেমের বাইরে গিয়ে কাজ করা। রাম সাসপেন্ড হওয়ার পর থেকে প্রেমের উপর নজর রাখতে শুরু করে। একদিন রাতে রাম যখন বলবীর সিংয়ের বাড়ির দেয়ালের উপর থেকে উকি দেয়, তখন গেটের সামনে প্রেম আর কম্পাউন্ডারকে কথা বলতে দেখে। রাম কম্পাউন্ডারকে ফলো করতে শুরু করে। কিছুদিন পর এক রাতে রাম এবং একজন কনস্টেবল ছাদের উপরে বসে মদ খাচ্ছিল আর দুজনে মনের কথা বলছিল। তখন কনস্টেবল বলে, স্যার, কিছুদিন পর আপনার সাসপেনশন তুলে নেওয়া হবে, আগের ডিএসপি বদলি হয়ে নতুন ডিএসপি আসবে। তখন রাম বলে, তাকে বদলি করা হচ্ছে না, বরং সে ওই ধনী ব্যবসায়ীর ছেলের মিসিং কেস সলভ করেছে, তাই সে ডিএসপি পদ থেকে প্রমোশন পেয়েছে। তখন কনস্টেবল বলে, স্যার, আপনিও তো ভালোভাবে কাজ করছিলেন, হঠাৎ আপনার কি হয়েছে? তখন রাম বলে, আমি ভালোভাবে নিজের দায়িত্ব পালন করিনি, তবে এখন থেকে করব। তুমি কি ভুলে গেছো আমার মেয়ের সাথে কি হয়েছিল? তখন কনস্টেবল বলে, না স্যার, কিভাবে ভুলবো? আমি নিজেই সেদিন মেলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে করে আপনার মেয়েকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তবে আপনার ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ যদি ড্রাইভার সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে না থাকতো তাহলে না জানি কি হয়ে যেত। কথা শেষ হতে না হতেই কনস্টেবলের চোখ নিচের হসপিটালের সামনে যায়, আর তখন সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখতে পায়। কনস্টেবল সাথে সাথে রামকে দেখিয়ে বলে, স্যার, এই যে দেখুন, এই ছেলেটা সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল। রাম নিচে লক্ষ্য করে দেখে কনস্টেবল যে ছেলেটির কথা বলছে সে আসলে প্রেমের সাথে জড়িত থাকা কম্পাউন্ডার। রাম বুঝতে পারে সেদিন কম্পাউন্ডার তাহলে তার মেয়ের জীবন বাঁচাতে সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল না, বরং প্রেমের সাথে তার মেয়েকে কিডন্যাপ করার জন্য ছিল। রাম দেরি না করে কনস্টেবলকে সাথে নিয়ে নিচে যায় আর হসপিটালের ভেতর থেকে কম্পাউন্ডারের মাথায় কাপড় বেঁধে একটা নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যাবার পর রাম আর কনস্টেবল মিলে কম্পাউন্ডারকে অনেক মারধর করে। কম্পাউন্ডার ভয়ে সব সত্যিটা রামকে বলে দেয়। কম্পাউন্ডার জানায় রাম তার কাছে মানুষের বিভিন্ন অর্গ্যান বিক্রি করে। সেদিন রামের মেয়েকে কিডন্যাপ করার প্ল্যানও রামের ছিল, তবে তারা দুজন জানতো না যে মেয়েটি রামের। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নতুন ডিএসপি এসেছে, যার কিনা এর আগেও বিভিন্ন স্থানে 8 বার ট্রান্সফার করা হয়েছে। প্রেম এই তথ্য জানার পর বুঝতে পারে নতুন ডিএসপি সৎ পুলিশ অফিসার, তাই রাম সিদ্ধান্ত নেয় মিসিং কেস আর সন্দেহভাজন প্রেমের ব্যাপারে নতুন ডিএসপির সাথে কথা বলবে এবং কেসের ফাইল দেখাবে। এদিকে পুরনো ডিএসপি জানতো রাম সাসপেনশন থেকে ফিরে নতুন ডিএসপির সাথে কেসের ব্যাপারে কথা বলবে, তাই সে বলবীর সিংকে সব বলে দেয় আর সতর্ক করে রাখে। যেহেতু রামের হাতে এখন কম্পাউন্ডার আছে, তাই প্রেম ও বলবীর সিং ধরা পড়ার সম্ভাবনা অনেক। তাই পুরনো ডিএসপি বলবীর সিংকে বলে যেভাবেই হোক কম্পাউন্ডারকে যেন মেরে ফেলে, কিন্তু কম্পাউন্ডারকে কোথায় রাখা হয়েছে তা শুধু রাম এবং কনস্টেবল জানতো। তাই পুরনো ডিএসপি কনস্টেবলকে কল দিয়ে বলে, তুমি কি চাও না প্রমোশন পেয়ে ভালো অবস্থানে যেতে? লোভ দেখিয়ে কনস্টেবলের কাছ থেকে কম্পাউন্ডারকে লুকিয়ে রাখা স্থানের কথা জেনে নেয় আর তা বলবীর সিংকে বলে দেয়। বলবীর সিং কম্পাউন্ডারকে মেরে ফেলার জন্য
তার সাথে কাজ করা একটা গ্যাংকে কল করে সেখানে পাঠায় কম্পাউন্ডারকে মেরে ফেলার জন্য। এদিকে রাম নতুন ডিএসপিকে সাথে নিয়ে সেই নির্জন স্থানে যেতে বের হয় যেখানে কম্পাউন্ডারকে লুকিয়ে রেখেছে। তবে রাম ডিএসপিকে নিয়ে সেখানে পৌঁছানোর আগেই সেখানে বলবীরের পাঠানো গ্যাং পৌঁছে যায় আর কম্পাউন্ডারের মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে গ্যাংটি সবাই কম্পাউন্ডারকে গাড়িতে তুলে সেখান থেকে চলে যায়। রাম ডিএসপিকে সেখানে নিয়ে আসে, তবে কোথাও কম্পাউন্ডারকে খুঁজে পায় না। যেখানে তারা কম্পাউন্ডারকে বেঁধে রেখেছে সেখানে শুধু বেঁধে রাখা রশি পড়ে আছে। রাম বুঝতে পারে কেউ এখানে এসে কম্পাউন্ডারকে অন্য কোনো স্থানে নিয়ে গেছে। তাই রাম কনস্টেবলকে ডাকে আর জানতে চায় কম্পাউন্ডার কোথায়। কনস্টেবল এদিক সেদিক খুঁজে যখন কোথাও কম্পাউন্ডারকে খুঁজে না পায় তখন রাম রেগে যায় আর কনস্টেবলকে মারধর করে। তবে নতুন ডিএসপি রামকে অবাক করে দিয়ে বলে, তুমি আর দেরি না করে তাড়াতাড়ি প্রেমকে গ্রেফতার করো, বাকিটা আমি দেখে নেব। ডিএসপির কথা শুনে রাম অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ জানিয়ে প্রেমকে ধরতে চায়। সন্ধ্যায় রাম প্রেমকে ধরে নিয়ে থানায় যায় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য রাম এবং নতুন ডিএসপি প্রেমকে একটি চেয়ারে বসিয়ে রাখে। অবাক করা বিষয় হলো প্রেম ডিএসপি এবং রামের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সব সত্যি বলতে রাজিও হয়। তবে প্রেম শর্ত রাখে তাকে 40 মিনিটের মধ্যে তাদের যা জানা আছে তা প্রশ্ন করে জেনে নেওয়ার জন্য। এর থেকে যদি বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে প্রেম পরদিন যে কোনো সময় থানায় এসে সব প্রশ্নের উত্তর দিবে। প্রেমের এই শর্তের কারণ ছিল রাত 8টায় সবাই হবে কোটিপতি রিয়েলিটি শো এর বিশেষ পর্ব প্রচারিত হবে। আজকের পর্বের একটি প্রশ্নের প্রতিযোগী যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে 1 কোটি টাকা জিতে নিবে। প্রেম তাই আজকের এপিসোড দেখতে মুখিয়ে আছে। এরপর রাম এবং নতুন ডিএসপি একের পর এক রামকে প্রশ্ন করতে শুরু করে। রাম প্রথমে চুমকির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন প্রেম বলে, চুমকিকে তো আমি মেরে ফেলেছি। আমি বলবীর সিংয়ের বাড়ির চাকর, তাই ও আমাকে মোটেও পাত্তা দিত না, এমনকি আমাকে সম্মানের চোখেও দেখত না। আমি চুমকিকে কাছে পেতে চেয়েছিলাম, ও তো রাজি হতে চায়নি। আমি টাকাও দিতে চেয়েছিলাম, কিন্তু চুমকি আমায় বলেছিল নিজের পেছনে নিজেকে লাগাতে। এটা শুনে কোন পুরুষের মাথা গরম হবে না স্যার? আমি যখন ছোট ছিলাম তখন আমার মামা আমাকে জোর করে বলাৎকার করত। সহ্য করতে না পেরে আমি মামাকে নিজ হাতে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছি। কিন্তু চুমকি আমাকে সেই ট্রমা বারবার মনে করিয়ে দিয়েছে। আমার অনেক রাগ উঠে যায়, তাই আমি সেদিন রাতে চুমকির পেছন থেকে গলা চেপে ধরে মেরে ফেলেছি। বলবীর স্যার সেদিন বাড়িতে ছিল না, তাই আমি নিজেই চুমকিকে ডেকেছি। রাম তখন জিজ্ঞেস করে, এরপর তুমি চুমকির শরীরের অর্গান কম্পাউন্ডারের কাছে বিক্রি করেছ? তখন প্রেম বলে, না স্যার, আমি চুমকির অর্গান বিক্রি করিনি। আমি তো চুমকিকে ভালোবাসতাম, তাই ওর শরীরের অর্গান বিক্রি না করে ফেলে দিয়েছি। এখন স্যার জানতে চাইবেন না কিভাবে ফেলে দিয়েছে? একটা মানুষের লাশ তো যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। এক জায়গায় ফেলে দিলে গন্ধ বের হবে আর আশেপাশের মানুষ গন্ধ পেয়ে বুঝে যাবে। তাই আমি কেটে টুকরো টুকরো করে কিছু অংশ পানির ট্যাঙ্কে ফেলেছি, মাটিতে পুঁতে রেখেছি আর বাকি ব্যাগগুলো ড্রেনে ফেলে দিয়েছি। প্রেম যেভাবে চুমকির শরীর কেটে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার বর্ণনা দেয় তাতে স্বাভাবিক যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। এরপর প্রেম আরও ভয়ঙ্কর আর চাঞ্চল্যকর তথ্যের কথা জানায়। প্রেম বলে, স্যার, আমি শুধু বাচ্চাদের খুন করি, তাছাড়া আমার একটা বাজে অভ্যাস আছে। আপনারা তো মাংস খান, আমিও মাংস খাই। প্রথমে আমি মামার মাংস খেয়েছিলাম। মানুষের মাংসে অনেক স্বাদ, কিন্তু আমি সেই স্বাদ ভুলে গিয়ে 2 বছর মানুষের মাংস ছুঁয়েও দেখিনি। কিন্তু আমি আর সুস্বাদু মাংসের স্বাদ নেওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি। এই মাংস খাওয়ার অভ্যাস আমাকে খুনের ট্রিগারে পরিণত করে। আমি প্রথমে একজনকে মেরে তার শরীরের মাংস খাই, তারপর আরও একজনকে মেরে তার মাংস খেয়েছি। এসব কথা শুনে রাম এবং ডিএসপি দুজনেই চমকে যায়। রাম জিজ্ঞেস করে, এই অবধি তুমি কতজনকে মেরেছ? প্রেম কিছু সময় ভেবে বলে, 23-24 জন হবে, এর বেশি আমি জানি না। তাছাড়া এই বাচ্চারা কি স্যার? এই বাচ্চাদের জন্য কারো কিছু যায় আসে? আজ অবধি কেউ বাচ্চাদের ব্যাপারে ভেবেছে? দেখেছেন তো স্যার, কিছুদিন আগে এক ধনীর ছেলে মিসিং হয়েছিল। পুলিশ সাথে সাথে বাচ্চাটিকে খুঁজে বের করেছে। আমি যেই বাচ্চাদের মেরেছি প্রত্যেকে বস্তির ছেলে। এরা কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো? এরা কাজ করবে, স্বপ্ন দেখবে, আর একদিন কোনো ব্রিজের নিচে মারা যাবে। এর থেকে ভালো আমার ইচ্ছা পূরণ করে মরে যাওয়া। এরপর প্রেম রামকে বলে, স্যার, সব তো বলে দিয়েছি। শো শুরু হতে মাত্র 10 মিনিট বাকি আছে, আমাকে এখন যেতে দিন, আমি কাল আবার আসব। তখন রাম জিজ্ঞেস করে, এসবই বলবীর সিংয়ের হাত ছিল? সেও তো তোমাদের সাথে জড়িত, তাই না? এই প্রশ্ন শুনে চুপ হয়ে যায় প্রেম। কিছু সময় পর প্রেম বলে, পরের প্রশ্ন জিজ্ঞেস করুন, আমি তার ব্যাপারে কিছু বলতে চাই না। রাম আর কোনো প্রশ্ন না করে প্রেমকে সেলে আটকে রাখে। প্রেম বারবার চিৎকার করে বলতে থাকে, স্যার, শো এখনই শুরু হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন। রাম তখন থানার টিভির ভলিউম বাড়িয়ে দেয় আর সেলে বসেই প্রেম শো শুনতে থাকে। পরের দিন সকালে রাম প্রেমকে বলবীর সিংয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমের দেখানো বিভিন্ন স্থান থেকে বাচ্চাদের শরীরের হাড়গোড় এবং মাথার খুলি উদ্ধার করা হয়। চারিদিকে শোরগোল পড়ে যায় আর মিডিয়া সেখানে এসে ভিড় জমায়।
সাধারণ মানুষ সাইকো নৃশংস খুনি প্রেমের ওপর ক্ষিপ্ত হয়ে উঠতে থাকে। রাগ, ক্ষোভ, ঘৃণার কারণে সবাই প্রেমকে নিজের হাতে মারার জন্য আপ্রাণ চেষ্টা করে। পরের দৃশ্যে দেখা যায় নতুন ডিএসপিরও প্রমোশন হয়েছে। অন্যদিকে বলবীর সিংকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সেই সাথে এই কেসের রিড করে হায়ার অথরিটি অফিসার, যে কিনা পুরনো ডিএসপি ছিল। জিজ্ঞাসাবাদের সময় দুজন এমনভাবে অভিনয় করে যেন কেউ কাউকে চেনে না, অথচ তাদের সেই কলেজ লাইফ থেকে বন্ধুত্ব। এই ঘটনার কিছুদিন পর টিভি নিউজের মাধ্যমে জানা যায় বাচ্চাদের কিডন্যাপ এবং খুনের অপরাধ প্রেম একাই করেছে। বলবীর সিং নির্দোষ। তিনি বিজনেস ট্যুরের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকতেন আর সেই সুযোগে প্রেম এসব কর্মকাণ্ড করেছে। এই নিউজ দেখার পর রাম জেলখানায় প্রেমের সাথে দেখা করতে যায় আর বলে, তুই যাকে বাঁচানোর চেষ্টা করছিস সে তোর উপর সব দোষ চাপিয়ে দিয়েছে। তুই এতদিন বাচ্চাদের অর্গান বিক্রি করে যে টাকা কামিয়েছিস কম্পাউন্ডারকে কেউ তুলে নিয়ে গেছে। হয়তো কম্পাউন্ডার এখন মরেও গেছে, তোর বাড়ি অবধি 1 টাকাও যায়নি। প্রেম এসব কথা শুনে চমকে যায়, কারণ সে অর্গান বিক্রি করে বাড়িতে পরিবারের কাছে টাকা পাঠিয়েছে। প্রেম কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন রাম প্রেমের স্ত্রীর কল দিয়ে কথা বলিয়ে দিতে চায়, কিন্তু প্রেম তার স্ত্রীর সাথে কথা বলার সাহস পায় না। রাম তাকে আশ্বাস করে বলে, তোর সাথে যারা জড়িত আমি চাই তারাও যেন শাস্তি পায়। আমি চেষ্টা করব তোর পরিবারকে দেখে রাখতে। তখন প্রেম তার বাড়ির ঠিকানা বলে আর সাথে এটাও বলে দেয় যে তার স্ত্রীর কাছে একটি ভিডিও ট্যাপ আছে, আর সেই ভিডিও দেখলেই বুঝতে পারবে প্রেমের সাথে কে বা কারা জড়িত। পরের দৃশ্যে দেখা যায় রাম বাস স্ট্যান্ডে কারোর জন্য অপেক্ষা করছে। তখন সেখানে কনস্টেবল পাঠক একটি ল্যাপটপ নিয়ে আসে। আসলে রাম পাঠককে বাস স্ট্যান্ডে একটা ল্যাপটপ দিয়ে যেতে বলেছে। ল্যাপটপ দেওয়ার পর কনস্টেবল পাঠক রামকে বলে, স্যার কেন আপনি এই ঝামেলায় আবার জড়াতে যাচ্ছেন? তখন রাম বলে, আমাকে যেতে হবে, তুই তো আমার বন্ধু, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের খেয়াল রাখিস। কিন্তু রাম জানে না যে পাঠক তাকে কত বড় ধোঁকা দিয়েছে। রাম ল্যাপটপ নিয়ে প্রেমের গ্রামে যায়। সেখানে লোকদের কাছে জিজ্ঞেস করে প্রেমের বাড়িতে যায় আর সেখানে রামের সাথে প্রেমের স্ত্রীর দেখা হয়। প্রেমের স্ত্রীর সাথে কথা শেষ করে আর একটি এভারগ্রিন গানের ডিভিডি ট্যাপ চায়। ডিভিডি হাতে পেয়ে রাম তার সাথে থাকা ল্যাপটপে সিডিতে থাকা ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখে রামের শরীর ঘামতে শুরু করে, কারণ রাম ওই ভিডিওতে দেখে বলবীর সিং সেসব বাচ্চাদের মলেস্ট করেছে যাদের প্রেম মেরে টুকরো টুকরো করেছে। প্রেম মেরে ফেলার আগে বলবীর সিং বাচ্চাদের বলাৎকার করেছে আর প্রেম তা ভিডিওতে রেকর্ড করে রেখেছে। রাম সিডি ক্যাসেট সাথে নিয়ে রাস্তায় চলে আসে, কিন্তু রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে থাকার পরেও রাম কোনো গাড়ি পায় না। 2 ঘন্টা পর রাম রাস্তা দিয়ে একটা কালো গাড়ি যেতে দেখে থামায় আর হেল্প চেয়ে বলে, আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিবেন। ভেতরে থাকার লোকগুলো হেল্প করতে রাজি হলে রাম গাড়িতে উঠে বসে, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় লোকগুলো গাড়ি নিয়ে রামকে মারার জন্যই এসেছে, কারণ এরা সবাই বলবীর সিংয়ের ভাড়া করা গ্যাংয়ের লোক। এই গ্যাং এর আগেই কম্পাউন্ডারকে মেরেছে। রাম কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একজন ছুরি দিয়ে রামের দেহ ক্ষত বিক্ষত করে দেয় এবং শেষে গলায় পোঁচ দিয়ে মেরে ফেলে। লোকগুলো রামের সাথে থাকা সিডি ক্যাসেট ভেঙে সেখানেই ফেলে দেয়। এরপর দেখা যায় থানায় রামের মিসিং পোস্টার লাগিয়ে রাখা হয়েছে আর রামের সঙ্গে থাকা কনস্টেবল পাঠক নতুন এসআই হয়েছে। পাঠক করাপ্টেড সিস্টেমের মধ্যে থেকে প্রমোশনের লোভে তাদের সাথে হাত মিলিয়েছে যারা ঘৃণিত এবং অসৎ কাজের সাথে আষ্টে বৃষ্টি জড়িত ছিল। মুভির শেষ দৃশ্যে দেখা যায় এক কনস্টেবল তার বাড়িতে বসে পত্রিকা পড়ছে। পত্রিকাতে রাম পান্ডের মিসিং ফটো ছাপানো হয়েছে। ঠিক তখন কনস্টেবলের বাড়ির দরজায় কেউ নক করে। যখন কনস্টেবল দরজা খোলে তখন দরজার সামনে একটা ছোট্ট প্যাকেট দেখতে পায়। প্যাকেট খুলে কনস্টেবল হুবহু তেমন সিডি ক্যাসেট দেখতে পায় যেই ক্যাসেটে রাম বলবীর সিংয়ের বাচ্চাদের সাথে অপকর্মের ভিডিও ফুটেজ দেখেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কনস্টেবলের দরজার সামনে ক্যাসেট কে রেখে গেছে আর কেনই বা রেখে গেছে? এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আজকের মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।